Good morning, dear students. How are you? I hope you are well, safe and sound at your home by the grace of Allah. I am also well by the mercy of Allah. Dear students, you know for COVID-19, lockdown is going on all over the country. But our honorable principal sir is conducting your studies through online classes. For this reason, I congratulated him. At the same time, I am grateful to him as he has given me a chance to show your class. Dear students, today I will teach class 6. Dear students, today we will learn right form of verbs. Let's go to our lesson. Dear students, I am Muhammad Shahidul Islam, Senior English Teacher, Ahmed Bawani Academy, School and College, Armanitola, Dhaka, 11. Welcome, dear students, class 6, subject English second paper, topic right form of verbs. Right form of verbs, present indefinite tense. Dear students, if we find every day, every week, every month, every year, daily, generally, normally in a sentence, we will make it present indefinite tense. Dear students, I am telling you in Bengali, যদি আমরা কোনো সেন্টেন্সে every day, every week, every month, every year, daily, generally, normally এই ওয়ার্ডগুলো পাই, তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব। প্রথম আমাদের একটা সেন্টেন্স দেখে নির্বাচন করতে হবে যে আমরা সেটাকে কোন টেন্সে ফেলব। তো আমরা যদি কোনো সেন্টেন্সের ভিতরে এরকমের এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ডেইলি, জেনারেলি, নর্মালি পাই, তাহলে পরে আমরা সেই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করব, এটা আমরা সিদ্ধান্তে পৌঁছে যাব। তারপরে আমরা সেই সেন্টেন্সটার স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার অনুসারে সেটাকে সাজাবো, তাহলে পরে আমার সেন্টেন্স সঠিক হবে এবং আমি নির্ভুল অ্যান্সার করতে সক্ষম হব। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, ইট ইজ স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। স্ট্রাকচার, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য হলো প্রথম সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, ভার্বের পরে এক্সটেনশন। এখানে অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে। এই জন্য আমরা ভার্বের পর এক্সটেনশন লিখেছি। কোনো সেন্টেন্সে অবজেক্ট থাকবে, কোনো সেন্টেন্সে কমপ্লিমেন্ট থাকবে, কোনো সেন্টেন্সে অ্যাডভার্বও থাকতে পারে। এই কারণে আমাদের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইফ দ্য সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, es will be added at the end of the principal verb. This is the main fact of present indefinite tense. অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পরে আমরা ভার্বের সাথে, মূল ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করব। এটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল বৈশিষ্ট্য। এইখানটাতেই তোমরা ভুল করো, এই জন্য তোমাদের আমি এই জায়গাটা খুব ধীরে ধীরে বলবো, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা আগে শিখলাম যে কী কারণে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সেখানে ছিল এভরি ডে, এভরি মান্থ, ডেইলি, নর্মালি, জেনারেল, এই শব্দগুলো। এখন যখন আমরা সেটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তৈরি করব, তখন আমরা স্ট্রাকচারটা এভাবে সাজাবো, প্রথম সাবজেক্ট দেবো, তারপরে ভার্ব দেবো, ভার্বের পর এক্সটেনশন। আমার ওই সেন্টেন্সে যে অংশগুলো, যে জিনিসগুলো দরকার হয় সেটা আমরা সেট করব। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যেটা ছাত্রছাত্রীরা ভুল করে, আর তোমরা হয়তো ক্লাস 6-এর ছাত্র, তোমাদের ভুল করাটাই স্বাভাবিক। তোমরা যদি এখন মনোযোগ দিয়ে শোনো এবং হৃদয়ঙ্গম করতে সক্ষম হও, জিনিস যদি ভালোভাবে বুঝতে পারো, এটা তোমাদের সারা জীবনের সম্পদ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পরে আমরা ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। এখন পার্সন হলো তিনটা, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন হলো আই আর উই, এই দুইটা ফার্স্ট পারসন। সেকেন্ড পারসনে ইউ। এছাড়া নেম, হি, শি, ইট, ইট, নেম, হি, শি, ইট, এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর দিয়ে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, আই এম টেলিং ইউ অ্যাগেন, ফার্স্ট পারসনে আছে আই আর উই, সেকেন্ড পারসনে ইউ, আর থার্ড পারসন হলো নেম, হি, শি, ইট, এইগুলো সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসনের প্লুরাল হলো দে। এখন যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পরে আমরা ভার্বের সাথে এস অবলিক ইএস যুক্ত করব। এটি, ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু মি, লুক অ্যাট দি স্ক্রিন। এখানে একটি উদাহরণ আমি তোমাদের দিয়েছি, হাসান ব্র্যাকেটে গো টু স্কুল এভরিডে, হাসান প্রতিদিন স্কুলে যায়। এই গো ভার্বটাকে আমাদের সঠিক করতে হবে। এখন হাসান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কীভাবে বুঝলাম? একটু আগে আমি তোমাদের বলেছি, নেম, হি, শি, ইট,
এই পার্সনগুলো হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। নেম বলতে যে কোনো নাম, সেখানে হাসান, রানা, করিম, ডলি এরকম বিভিন্ন নাম আসতে পারে। তো হাসান যেহেতু নাম, নিশ্চয়ই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এখন এইখানে আমার শর্ত হলো যদি সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। যেহেতু হাসান এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমাদেরকে গোয়ের সাথে এস যুক্ত করলে আমার বাক্যটা সঠিক। তাহলে পরে অ্যান্সারটা কী দাঁড়ালো? হাসান গোস টু স্কুল এভরিডে, এটাই আমার অ্যান্সার। হাসান প্রতিদিন স্কুলে যায়। আমি কি ভুল সংশোধন করলাম? হাসানের পরে ব্র্যাকেটে গো ভার্বটি ছিল, এই ভার্বটাকে আমাকে সংশোধন করতে হবে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে। এখানে সাবজেক্টে ছিল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আমরা গোয়ের সাথে ইয়ে যুক্তকরণে গোজ হয়ে গিয়েছে। আমার সঠিক উত্তরটা হলো কি? হাসান গোস টু স্কুল এভরিডে। নেক্সট, রাজু ব্র্যাকেটে আছে ইট রাইস ডেইলি, রাজু প্রতিদিন ভাত খায়। এখন ওই একই অবস্থা, রাজু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্যে রাজুর পরে যে ভার্বটি আছে ইট, ইটের সাথে আমরা এস যুক্ত করলাম, রাজু ইটস রাইস ডেইলি। তাহলে পরে আমার বাক্যটা সঠিক হলো। নাম্বার 3, সাজু নট ইট রাইস ডেইলি। এখানে আগের বাক্য দুটো ছিল অ্যাফার্মেটিভ, এখন 3 নম্বর বাক্যটা হলো নেগেটিভ। এখন প্রশ্ন হলো, আমরা যখন বাক্যটাকে অ্যাফার্মেটিভ করলাম তখন আমরা শুধু ভার্বের সাথে এস বাই এস যুক্ত করেছি। এই বাক্যটা কিন্তু আমাদের নেগেটিভও আসতে পারে, ইন্টারোগেটিভ আসতে পারে, এমনকি নেগেটিভ ইন্টারোগেটিভ একই সাথেও থাকতে পারে। তখন আমাদের রুলটা একটু ব্যতিক্রম, সেটা তোমরা এখন শিখে নাও। এখানে 3 নম্বর রুলটাতে আছে সাজু ব্র্যাকেটে নট ইট রাইস ডেইলি। এই নট ইট জায়গাটাকে আমাদের সঠিক করে লিখতে হবে। সাজু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডিয়ার স্টুডেন্টস, একটি কথা খুব মনোযোগ দিয়ে শোনো, যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অবশ্যই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট দিতে হবে। আবার বলছি, আই অ্যাম টেলিং ইউ অ্যাগেন, যদি কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি তাহলে পরে সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব, তারপরে নট বসাবো, তারপরে প্রিন্সিপাল ভার্ব বসাবো, তাহলে পরে বাক্যটা নেগেটিভ হবে। শুধু নট দিলে কিন্তু বাক্য নেগেটিভ হবে না। এখন আমাদের মোট টেন্স হলো 12টা। এই 12 প্রকার টেন্সের ভিতরে 10টি টেন্সের নিজস্ব অক্সিলারি ভার্ব আছে। ওই সেন্টেন্সগুলোকে বা ওই টেন্সের সেন্টেন্সগুলোকে যদি পরে আমরা নেগেটিভ করি তাহলে শুধু ওই অক্সিলারি ভার্বের পরে নট বসালেই নেগেটিভ হয়। কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং পাস্ট ইনডেফিনিট টেন্স এই দুটোতে নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নেই। আবার শর্ত হলো, কোনো সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি তাহলে পরে অবশ্যই আমরা অক্সিলারি ভার্বের পরে নট দেব। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সেই অক্সিলারি ভার্ব হিসাবে ডু এবং ডাজ ব্যবহৃত হয়। ডু এবং ডাজ ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে ডু এবং ডাজ ব্যবহৃত হয়। এখন সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ডাজ ব্যবহার করব, এবং অন্য পার্সন হলে আমরা ডু ব্যবহার করব, তারপরে নট দেব, তাহলে পরে আমার বাক্য নেগেটিভ হবে। ডিয়ার স্টুডেন্টস, আই অ্যাম টেলিং ইউ অ্যাগেন, আমি যা বলেছি তোমরা সেটা মনোযোগ দিয়ে আবার শোনো। কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অবশ্যই সেই সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে নট দিতে হবে। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমি বলেছি যে অক্সিলারি ভার্ব নেই, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব নেই। এই দুটো টেন্সকে যখন আমরা নেগেটিভ করব তখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আমরা ডু এবং ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা ডিডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করি। এখন আমরা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখছি, এখানে ডু এবং ডাজ আমরা মাথায় রাখবো। এখন যদি সাবজেক্টটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ডাজ ব্যবহার করবো অক্সিলারি ভার্ব হিসেবে, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া অন্য কোনো পার্সন যদি সাবজেক্ট হয় তাহলে পরে আমরা সেখানে ডু ব্যবহার করব। এখন সাজু ব্র্যাকেট আছে নট ইট রাইস ডেইলি, এই বাক্যটা যেহেতু নট লেখা আছে আমাকে বাক্যটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে আমাকে নেগেটিভ বানাও। তো যদি নেগেটিভ বানাতে হয় তাহলে পরে আমরা সাজুর পরে কী ব্যবহার করবো? ডাজ নট, তারপর আমার প্রিন্সিপাল ভার্বটা থাকবে। তাহলে অ্যান্সার কী দাঁড়ালো? সাজু ডাজ নট ইট রাইস ডেইলি। সাজু প্রতিদিন ভাত খায় না, সে অন্য কিছু খেতে পারে। নাম্বার 4, হি ব্র্যাকেট আছে পেলে ডেইলি ইন দ্য আফটারনুন, সে প্রতিদিন বিকালে খেলে, শেষে আবার ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। এখানে দেখো আগের বাক্যটা ছিল ব্র্যাকেটে নট ইট, তার মানে আমাকে নেগেটিভ করতে হবে, আমরা নেগেটিভ করলাম ডাজ নট বসিয়ে। আর 4 নম্বর সেন্টেন্সটাতে হি ব্র্যাকেটে পেলে ডেইলি ইন দ্য আফটারনুন, শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, তার মানে কি ওই সেন্টেন্সটাকে অবশ্যই ইন্টারোগেটিভ করতে হবে। আবার ইন্টারোগেটিভ করার বৈশিষ্ট্য হলো সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসাতে হবে, তাহলে পরে বাক্য
ইন্টারোগেটিভ হবে। এখন একটু আগে আমরা শিখে ফেলেছি, একটু আগেই আমরা শিখেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ডাস এবং ডু ব্যবহার করব। আর এখানে যেহেতু সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমার অক্সিলিয়ারি ভার্ব তাহলে পরে ডাস, এই ডাসকে আমি বাক্যের শুরুতে ব্যবহার করবো। অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স উই উইল ইউজ ডাস, অথবা সাবজেক্টের পূর্বে আমরা ডাস ব্যবহার করবো। তাহলে পরে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো? ডাস হি প্লে ডেইলি ইন দি আফটারনুন। আমি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো তখন আমার কথার মুড ইন্টারোগেটিভ হবে, তাহলে পরে আমার বাক্যটি বাহ্যিকভাবেও ইন্টারোগেটিভ হবে এবং আমার বাসন ভঙ্গিতেও ইন্টারোগেটিভ হবে। তাহলে পরে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো? ডাস হি প্লে ডেইলি ইন দ্য আফটারনুন, সে কি প্রতিদিন বিকালে খেলে? এইখানে এই হলো আমার অ্যান্সার। ডাস কোথায় পেলাম? তোমাদের একটু আগে বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হলো ডাস। আমরা ডাস হিসাবে সেই ডাসকে সাবজেক্টের পূর্বে অথবা বাক্যের শুরুতে ব্যবহার করেছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট নাম্বার 5, শি নট ড্র এ পিকচার ডেইলি। এখানে ব্র্যাকেটের ভিতরে নট ড্র আছে, আবার শেষে একটি ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে। তাহলে পরে আমার এখানে দুইটা কাজ হচ্ছে, একদিকে নট ড্র দ্যাট ইজ নেগেটিভ করতে হবে, আবার শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে, তাহলে পরে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে। তাহলে পরে আমার এই বাক্যটা কী হবে? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ। ওই নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের শুরুতে হয় ডোন্ট অথবা ডাজেন্ট ব্যবহার করবো, কারণ আমরা কিন্তু এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে শিখছি। আর এই টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হিসেবে আমরা কি নির্বাচন করেছি? ডু এবং ডাস। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলছি, তাহলে পরে আমার অক্সিলিয়ারি ভার্ব হবে ডাস। আর যদি অন্য কোনো পার্সন হয় তাহলে পরে আমার অক্সিলিয়ারি ভার্ব হবে ডু। এখন সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আবার এখানে আমার বাক্যটাকে একই সাথে নেগেটিভও করতে হবে, আবার ইন্টারোগেটিভও করতে হবে। যেহেতু একসাথে আমি নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, সেহেতু আমার বাক্যটা হবে নেগেটিভ ইন্টারোগেটিভ। এই জন্য শুরুতে আমাকে ডাজেন্ট ব্যবহার করতে হবে। তাহলে পরে ডু প্লাস নট মিলে কি ডাজেন্ট, এটি আসবে অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স। ডাজেন্ট শি ড্র এ পিকচার ডেইলি, এরকমই আমরা বলবো ডাজেন্ট শি ড্র এ পিকচার ডেইলি। সে কি প্রতিদিন একটি ছবি আঁকে না? তার মানে কি সে প্রতিদিন একটি ছবি আঁকে। ডিয়ার স্টুডেন্টস, তোমাদের একটা কথা বলে রাখি, এই সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ ছিল তখন যে অর্থ ছিল, যখন নেগেটিভ ইন্টারোগেটিভ করলাম তখন কিন্তু সেই অর্থই হলো। অর্থাৎ একটা সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয়, সেই নেগেটিভ ইন্টারোগেটিভের অর্থটা অ্যাফার্মেটিভের মতো হয়ে যায়। এরকম যদি কোনো চেঞ্জিং সেন্টেন্স আসে আর তোমার প্রথম সেন্টেন্স যদি ডাইরেক্ট অ্যাফার্মেটিভে থাকে, আর যদি শুধু ব্র্যাকেটে লেখা থাকে যে নেগেটিভ করো উইদাউট চেঞ্জিং মিনিং, তখন কিন্তু আমরা একসাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করব। তাহলে পরে কী দাঁড়াবে? আমার আগের উত্তরটা ঠিক থাকবে, অর্থাৎ উইদাউট চেঞ্জিং আমাদের সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাবে। উইদাউট চেঞ্জিং দ্য মিনিং উই উইল চেঞ্জ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আমরা অর্থ পরিবর্তন না করেই সেন্টেন্সটাকে চেঞ্জ করতে পারবো। তার মানে যে কথাটা আমি এখানে তোমাদের বলছি সেটা আবার রিপিট করছি, একটা সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখন সেইটা অ্যাফার্মেটিভের মতো অর্থ প্রকাশ করে। এরকম যদি কোনো সেন্টেন্স এরকম অ্যাফার্মেটিভে দেয়া থাকে আর সেটাকে নেগেটিভ করতে বলে অথবা ইন্টারোগেটিভ করতে বলে উইদাউট চেঞ্জিং মিনিং, তখন কিন্তু আমরা এই উত্তরটাই লিখবো যে শুরুতে ডাজেন্ট অথবা ডোন্ট ব্যবহার করে যদি আমরা সেই সেন্টেন্সটাকে অ্যান্সার তৈরি করি, তাহলে পরে অ্যাফার্মেটিভের যে উত্তরটা ছিল সেই উত্তরটা থাকবে। এটা একটা অতিরিক্ত রুল তোমাদের শিখিয়ে দিলাম। এখন যেহেতু আমার সেন্টেন্সের ভিতরে নট ড্র ছিল এবং শেষে ইন্টারোগেটিভ চিহ্ন ছিল, সুতরাং এ কারণে আমাকে সেন্টেন্সটা একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। এ কারণে আমরা শুরুতে ব্যবহার করলাম ডাজেন্ট শি ড্র এ পিকচার ডেইলি। সে কি দৈনিক একটি ছবি আঁকে না? তার মানে কি সে দৈনিক একটি ছবি আঁকে। এই উত্তরটা আমরা পেলাম, এটি হলো আমার সঠিক উত্তর এবং এটার অর্থ কিন্তু অ্যাফার্মেটিভের মতো হয়ে গেছে নেগেটিভ ইন্টারোগেটিভ যুক্ত হয়ে। তার মানে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ ইকুয়াল অ্যাফার্মেটিভ, এটা একটা থিওরি। নাম্বার 6, উই নট গো টু দ্য পার্ক ডেইলি। এখানে ফুল স্টপ দেওয়া, মাঝখানে নট গো দেওয়া, তার মানে বাক্যটাকে আমি শুধু নেগেটিভ করব। এখন আগে যে আমরা 5 নম্বর পর্যন্ত যে সেন্টেন্সগুলো দেখেছিলাম ওগুলো ছিল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সেন্টেন্স, এই জন্য আমরা এই রুলগুলো দেখলাম। এখন নাম্বার 6-এ যে সেন্টেন্সটি সেখানের সাবজেক্ট কিন্তু উই, তার মানে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তোমাদের একটু আগে আমি বলেছিলাম ফার্স্ট পারসন হলো দুইটা আই আর উই, আই সিঙ্গুলার ফর্ম, উই প্লুরাল ফর্ম। এখন 6 নম্বর সেন্টেন্সে উই লেখা আছে ব্র্যাকেটে নট গো টু দ্য পার্ক ডেইলি। এখানে বাক্যটাকে আমাকে শুধু নেগেটিভ করতে হবে। তাহলে পরে আমরা কী শিখলাম? একটু আগে শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে নেগেটিভ করতে হলে আমরা সাবজেক্ট পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। এবং সেখানে আমি এ কথাও বলেছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে পরে আমরা ডাজ নট ব্যবহার করব। আর যদি অন্য কোনো পার্সন হয় তাহলে পরে আমরা ডু নট ব্যবহার করব। ডিয়ার স্টুডেন্ট, আই এম টেলিং ইউ অ্যাগেন, আমরা একটু আগে যে জিনিসটা শিখেছিলাম সেখানে আমি বলেছিলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে পরে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে সাবজেক্টের পরে আমরা ডাজ নট ব্যবহার করব। আর অন্য কোনো পার্সন যদি হয় তাহলে পরে আমরা ডু নট ব্যবহার করব। এখানে যেহেতু সাবজেক্টটি উই হইল ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এখানে আমাদের অবশ্যই ডু নট ব্যবহার করতে হবে, তাহলে পরে আমার বাক্যটা নেগেটিভ হবে। তাহলে পরে উত্তরটা কী দাঁড়ালো? উই ডু নট গো টু দ্য পার্ক ডেইলি, আমরা প্রতিদিন পার্কে যাই না। নাম্বার 7, শি নট নো মি, এখানে ব্র্যাকেটে নট নো আছে, পরে অবজেক্ট আছে। এখন শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি যদি এটাকে নেগেটিভ করি আমাকে অবশ্যই ডাজ নট ব্যবহার করতে হবে, তারপর বার বসাতে হবে, তাহলে পরে আমার উত্তরটা কী দাঁড়ালো? শি ডাজ নট নো মি। আগে ছিল শি নট নো ব্র্যাকেটে মি, শি নট নো, এটি ছিল ব্র্যাকেটে নট নো, তারপর ছিল মি। আমরা উত্তরটা লিখবো শি ডাজ নট নো মি, সে আমাকে চিনে না। এখানে যেহেতু ফুল স্টপ দেওয়া আর শুধু মাঝখানে একটা নট নো আছে, তাহলে পরে আমাকে বাক্যটা শুধু নেগেটিভ করলেই হবে, অন্য কিছু এখানে আমাকে করতে হবে না। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত আমরা প্রেজেন্ট ইনডেফিনিটেন্সের বেসিক ভার্বটা দ্বারা শিখলাম। এখন প্রেজেন্ট ইনডেফিনিটেন্সে বি ভার্বটাও মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। বি ভার্বের বৈশিষ্ট্য হলো এটা মূলত অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কন্টিনিউয়াস টেন্সে কাজ করে, কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়। যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরে আমরা কোন সাবজেক্টের সাথে কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব এইটা আমরা এখন শিখব। ডিয়ার স্টুডেন্টস, ইফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বি ভার্ব ইজ ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব in present indefinite tense, dear students, in present indefinite tense be verb is used as principal verb, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলছি তোমাদেরকে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বি ভার্বটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবার এই বি ভার্বটি কিন্তু কন্টিনিউয়াস টেন্স অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে আমরা বি ভার্বটাকে প্রিন্সিপাল ভার্ব হিসেবে শিখব। এখন আমরা দেখব কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসে। ডিয়ার স্টুডেন্ট, বি ভার্ব সমান সমান আছে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স, ব্র্যাকেটে লেখা আছে প্রেজেন্ট টেন্স, এই যে বি ভার্ব অ্যাম ইজ আর ব্র্যাকেটে প্রেজেন্ট টেন্স, বি ভার্ব ওয়াজ ওয়ার ব্র্যাকেটে পাস্ট টেন্স, বি ভার্ব এখানে বি ভার্বের বিন আছে পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ বি ভার্বটা যখন প্রেজেন্ট ফর্ম হয় তখন হয় অ্যাম ইজ আর, এটা প্রেজেন্ট টেন্স। বি ভার্বটা যখন ওয়াজ ওয়ার হয় তখন হয় পাস্ট টেন্স। বি ভার্বটার বিন ফর্মটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ডিয়ার স্টুডেন্টস, স্ট্রাকচারটা দেখি আমরা। সাবজেক্ট আই, এই আই অর্থ এখানে আমি, তখন ভার্ব হবে অ্যাম, তারপর এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু মি, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টটি আই হয় এবং সেই আই এর অর্থ যদি আমি হয় তাহলে পরে এখানে মেইন ভার্ব হিসাবে অ্যাম বসবে। ডিয়ার স্টুডেন্টস, আই এম টেলিং ইউ অ্যাগেন, স্ট্রাকচারটা লক্ষ্য করো তোমরা। সাবজেক্ট প্লাস সাবজেক্ট ব্র্যাকেট আছে আই, তারপরে ভার্বের ব্র্যাকেট আছে অ্যাম, তারপর এক্সটেনশন। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যখন অ্যামটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন সাবজেক্ট থাকে আই, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি সাবজেক্টটি আই হয় এবং সেখানে বি ভার্ব যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরে আমরা সেই বি ভার্বের জায়গায় আইয়ের পরে অ্যাম বসাবো, অর্থাৎ আইয়ের পরে অ্যাম বসে যখন আইটা সাবজেক্ট হিসেবে বসে এবং সেই আয়ের অর্থ যদি আমি হয়। আয়ের অর্থ যদি অন্য কিছু হয়, আয়ের অর্থ যদি আই যদি লেটার হিসেবে ব্যবহৃত হয় তাহলে পরে কিন্তু সেখানে অ্যাম হবে না। এখানে আয়ের অর্থ আমি প্রকাশ করতেছে, এই কারণে এই অবস্থায় আয়ের পরে ভার্ব হিসেবে অ্যাম বসবে, তারপর এক্সটেনশন। এক্সাম্পল, একটা উদাহরণ দেখো, আই ব্র্যাকেট আছে বি, তারপরে এ টিচার। এখন এই বি ভার্বটাকে আমরা সংশোধন করব। আমরা একটু আগে কী শিখলাম? আমরা শিখলাম এই কথা যে সাবজেক্ট যদি আই হয় এবং সে আয়ের অর্থ যদি আমি হয় তাহলে পরে আমরা বি ভার্বের জায়গায় অ্যাম ব্যবহার করব। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক। আই অ্যাম টেলিং ইউ অ্যাগেন, ডিয়ার স্টুডেন্টস, আমি যে কথা তোমাদের বলেছি সেটা আবার রিপিট করছি। আমি বলতে চাচ্ছি সাবজেক্ট যদি আই হয় এবং সেই আয়ের অর্থ যদি আমি হয় এবং সেইখানে যদি ব্র্যাকেটে বি ভার্ব থাকে সেই বি ভার্বের জায়গায় আমরা অ্যাম বসাবো, কারণ আয়ের পরে অ্যাম বসে ভার্ব হিসেবে। তাহলে পরে আমার সেন্টেন্সটা ছিল আই ব্র্যাকেটে বি, তারপর এ টিচার। অ্যান্সার কী দাঁড়ালো? আই অ্যাম এ টিচার। নেক্সট, ডিয়ার স্টুডেন্ট, সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট হয়
তখন ওইখানে ভার্ব হবে, বি ভার্বের ভার্ব হবে কি ইজও বি ভার্ব। এখন ওখানে যখন সাবজেক্টটি আই ছিল তখন আমরা কি বসালাম, তখন আমরা বসিয়েছি এম। কিন্তু সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট এইগুলো হয় তাহলে পরে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব ইজ, তারপর এক্সটেনশন। একটু এক্সাম্পল দেখো, হাসান বি এ টিচার। এখন এই বি ভার্বটাকে আমরা সংশোধন করব, যেহেতু হাসান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ওই ব্র্যাকেটে দেখো লেখা আছে নেম, হি, শি, ইট। নেম মানে নাম, নেম মানে নাম, যে কোনো নাম, হাসান, করিম, ডলি, পলি, এরকম যে কোনো নাম মানে নেম। এখন হাসান যেহেতু একটি নাম এবং ব্র্যাকেটে বি আছে, তাহলে পরে আমাকে অবশ্যই বির জায়গায় ইজ বসাতে হবে। তাহলে পরে আমার অ্যান্সারটা কি দাঁড়ালো, হাসান ইজ এ টিচার। এখন তোমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে কোথায় কোন ভার্বটি বসাবো। যদি সাবজেক্ট আই থাকে তখন আমরা এম বসাবো, আবার সাবজেক্ট নেম, হি, শি, ইট যদি হয় তাহলে পরে ইজ বসাবো। এরপর আরেকটা স্ট্রাকচার দেখো, তাহলে পরে আরও পরিষ্কার হবে। নাম্বার 3, সাবজেক্ট ও, ইউ, দে এইগুলো যখন সাবজেক্ট হবে তখন ভার্ব হবে আর, এক্সটেনশন। অর্থাৎ সাবজেক্ট যদি উই, ইউ, দে এইগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমরা সেখানে ভার্ব হিসেবে ব্যবহার করব আর। তাহলে পরে আমাদের কাছে এখন জিনিসটা একদম পরিষ্কার হলো যে আমরা কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, কোথায় আর বসাবো। যদি সাবজেক্টটি আই হয় তাহলে পরে, এবং সেই আয়ের অর্থ যদি আমি হয় তাহলে পরে আমরা কি বসাবো, এম। এরপরে সাবজেক্ট যদি নেম, হি, শি, ইট এইগুলো হয় তাহলে পরে আমরা সেখানে ভার্ব হিসেবে ইজ বসাবো। আবার সাবজেক্ট যদি উ, ইউ, দে হয় তাহলে পরে আমরা ভার্ব হিসেবে আর বসাবো। তাহলে পরে আমরা এখন শিখে নিলাম যে এম, ইজ, আর কোথায় ব্যবহৃত হবে, অর্থাৎ কোথায় আমরা এম ব্যবহার করব, কোথায় আর ব্যবহার করব, কোথায় ইজ ব্যবহার করব, সেটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, অ্যাটেনশন টু মি। ইফ উই ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ উইল ইউজ নট আফটার ভার্ব। এখন এই বাক্যগুলো আমরা এতক্ষণ যা শিখলাম সবগুলোই অ্যাফার্মেটিভ ছিল। হ্যাঁ, এই বাক্যটাকে যদি আমরা এখন নেগেটিভ করি তাহলে পরে কীভাবে করব। তাহলে পরে ওই যে বি ভার্বের ভার্বগুলো আছে ওই ভার্বের পরে নট বসালেই বাক্যটি নেগেটিভ হবে। দেখুন এখানে ডিয়ার স্টুডেন্ট, এখানে আমি মার্কিং করে দিয়েছি, রেড মার্কিং করে দিয়েছি নট। তার মানে যখন আমরা বাক্যটাকে নেগেটিভ করব তখন ওই ভার্বটির পরে যে অক্সিলিয়ারি ভার্বটা দেওয়া থাকবে ওই ভার্বটা কিন্তু এখানে একদিকে প্রিন্সিপাল ভার্বেরও কাজ করছে, অন্যদিকে অক্সিলিয়ারি ভার্বেরও কাজ করছে। এরকম পজিশনে বি ভার্বের বেলায় নেগেটিভ করতে হলে শুধু সাবজেক্টের পরে নট শুধু ভার্বের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হবে। ডিয়ার স্টুডেন্ট, আই এম টেলিং ইউ অ্যাগেন, ইফ ইউ ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স নেগেটিভ উইল ইউজ নট আফটার ভার্ব। অর্থাৎ যদি এই বি ভার্বওয়ালা সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভ করতে চাই তাহলে পরে তোমার ভার্বের পরে নট বসালে নেগেটিভ হবে, কারণ এখানে ভার্ব হিসেবে বি ভার্ব দেওয়া আছে আর এই বি ভার্বের পরে নট বসালে নেগেটিভ হবে। কারণ তোমাদের আমি একটু আগে বলেছিলাম যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্বের পরে নট হয়। এখন এই বি ভার্বটি এই সেন্টেন্সে একদিকে যেমন প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, অপরদিকে অক্সিলিয়ারি ভার্বেরও কাজ করছে। এই কারণে এখানে নতুন কোনো আর ভার্ব বসাতে হবে না। এই বি ভার্বের সাথে আমরা যখন নট ব্যবহার করব তখন আমার বাক্যটা নেগেটিভ হবে। এখন একটু উদাহরণ দেখো, এক্সাম্পল, দে নট বি ব্র্যাকেটে টিচার। এখন অ্যান্সার কী হলো, দে আর নট টিচার্স। এখন নটটা নট নেগেটিভের জন্য আর বির জায়গায় আর, কারণ দে এর সাথে কী বসবে, আর বসবে। তাহলে পরে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো, দে আর নট টিচার্স। তারা শিক্ষক নয়, তারা অন্য কোনো পেশার লোক হবে। ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা নেগেটিভ শিখলাম, এখন আমরা ইন্টারোগেটিভ দেখব। ইফ উই ওয়ান্ট টু মেক দিস সেন্টেন্স ইন্টারোগেটিভ উই উইল সেট আপ দ্য ভার্ব অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স অর বিফোর সাবজেক্ট। এখন এই সেন্টেন্সগুলোকে যেগুলোকে আমরা এখন নেগেটিভ করলাম, এই বাক্যগুলোকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে পরে ওই ভার্বগুলোকে, যে বি ভার্বের যে ভার্বগুলো ছিল সেই ভার্বগুলোকে যদি আমরা বাক্যের শুরুতে বসাই তাহলে পরে আমার বাক্যগুলো ইন্টারোগেটিভ হবে। ডিয়ার স্টুডেন্টস, আই এম টেলিং ইউ অ্যাগেন, যখন আমরা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ বানাবো, আচ্ছা ইন্টারোগেটিভ কীভাবে কেন বানাবো, যখন ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া থাকবে সেন্টেন্সে তখন আমাকে অবশ্যই সেই সেন্টেন্সটাকে কিন্তু ইন্টারোগেটিভ ফর্মে তৈরি করতে হবে, তাহলে পরে আমার উত্তর সঠিক হবে। এখন আমরা যে সেন্টেন্সগুলো দেখব সবগুলো ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া আছে এবং এগুলোকে কিন্তু আমাকে ইন্টারোগেটিভ তৈরি করতে হবে। আর ইন্টারোগেটিভ তৈরি করতে হলে আমরা কি করব সেই রুলটা তোমাদের এখন দেখাচ্ছি। যদি এই বি ভার্বওয়ালা সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে পরে আমরা যেটা করব সেটা হলো সাবজেক্টের পূর্বে অথবা সেন্টেন্সের শুরুতে, অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স উইল ইউজ দ্য ভার্ব।
অ্যাট দ্য স্টার্টিং অফ দ্য সেন্টেন্স উইল ইউজ দ্য ভার্ব, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই আমরা ভার্বটাকে ব্যবহার করব, অথবা সাবজেক্টের পূর্বে, একই কথা, সাবজেক্টের পূর্বেও যে কথা সেন্টেন্সের শুরুতে একই কথা, কারণ একটা সেন্টেন্স শুরু হয় সাবজেক্ট দ্বারা। যদি সাবজেক্টের পূর্বে আমরা ওই ভার্বটাকে ব্যবহার করি তাহলে পরে সে সেন্টেন্সের শুরুতেই হলো, অথবা যদি সাবজেক্টের পূর্বে বলি তাও হবে। তাহলে পরে আমরা এই সেন্টেন্সটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন ওই সেন্টেন্সের সাথে যে বিভার্বটি সম্পৃক্ত সেই বিভার্বটাকেই আমরা সেন্টেন্সের শুরুতে বসাবো। একটা এক্সাম্পল দেখো, তাহলে পরে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারবে। এক্সাম্পল, রানা ব্র্যাকেটে বি এ গুড বয় ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া। তাহলে পরে আমাকে বুঝতে হবে যে আমাকে অবশ্যই এই সেন্টেন্সটাকে কী করতে হবে, ইন্টারোগেটিভ করতে হবে। আর যদি আমি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে যেহেতু বিভার্ব দেওয়া আছে আমাকে অবশ্যই বিভার্বের জন্য অ্যামিজার বসাতে হবে। এখন আমি দেখব সাবজেক্টের কাছে গিয়ে সাবজেক্টটি কোন ফর্মে আছে। এখন এইখানে সাবজেক্টটি আছে রানা, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পরে অবশ্যই আমাকে এর শুরুতে ইজ ব্যবহার করতে হবে, কারণ আমরা কি শিখেছি ওখানে যে সাবজেক্ট নেম হি সি ইট যদি হয় তাহলে পরে আমরা সেখানে ইজ ব্যবহার করব। আর সাবজেক্ট ও ইউ দে হয় তাহলে পরে আমরা আর ব্যবহার করব। আর বলেছিলাম সাবজেক্ট যদি আই হয় এবং সেই আইয়ের অর্থ যদি আমি হয় তাহলে পরে এম ব্যবহার করবে, কথা আমরা পিছনে শিখেছি। এখন যেহেতু এই সেন্টেন্সে সাবজেক্ট ব্র্যাকেটে বি আছে তাহলে পরে অবশ্যই আমাকে বি ভার্বের জায়গায় ইজ ব্যবহার করতে হবে, আবার আমার সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভও করতে হবে। তাহলে পরে আমাকে কী করতে হবে, বাক্যের শুরুতেই ইজ ব্যবহার করতে হবে। তাহলে পরে ডিয়ার স্টুডেন্টস আমার অ্যান্সারটা কী দাঁড়ালো, ইজ রানা এ গুড বয়, এরকমই আমাকে বলতে হবে। লিখবো এভাবে, কথার মুডও থাকবে এভাবে। Dear students, next. If we want to make this sentence negative plus interrogative, we will use the short form of verb before the subject. এই সেন্টেন্সগুলোকে যদি আমরা একই সাথে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে চাই তাহলে পরে আমরা সেন্টেন্সের শুরুতেই শর্ট ফর্ম ব্যবহার করব, যেমন ইজেন্ট, আরেন্ট, এইন্ট, এইগুলো আমরা বাক্যের শুরুতে ব্যবহার করব। তাহলে পরে একই সাথে আমার বাক্যটি নেগেটিভও হবে এবং ইন্টারোগেটিভও হবে। যদি সাবজেক্টটি নেম হি সি হয় তাহলে পরে আমরা শুরুতে ইজেন্ট ব্যবহার করব। আর সাবজেক্ট যদি উ ইউ দে হয় তাহলে পরে আমরা শুরুতে আরএন ব্যবহার করব। আর সাবজেক্ট যদি আই হয় এইন্টু ব্যবহার করা যায় অথবা আরএনটু ব্যবহার করা যায়। এখন আমরা উদাহরণটা দেখে নিই। এক্সাম্পল, রানা নট বি এ গুড বয়, ব্র্যাকেট আছে নট বি, আবার শেষে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া। তাহলে পরে অবশ্যই আমাকে এই সেন্টেন্সটিকে একসাথে নেগেটিভও করতে হবে আবার ইন্টারোগেটিভও করতে হবে। আর যেহেতু সাবজেক্টটি রানা তাহলে পরে আমাকে অবশ্যই এখানে ইজেন্ট ব্যবহার করতে হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে পরে আমার অ্যান্সারটা কী দাঁড়ালো, ইজেন্ট রানা এ গুড বয়। রানা কি একজন ভালো বালক নয়, তার মানে কি রানা একজন ভালো বালক। নেক্সট, ডিয়ার স্টুডেন্টস, if the sentence is universal truth or habitual fact, we make this sentence present indefinite tense. অর্থাৎ যেই সেন্টেন্সটা আমরা পাবো সেটা যদি চিরন্তন সত্য বাক্য হয় অথবা অভ্যাসগত কোনো কারণ নির্দেশ করে তাহলে পরে আমরা ওই সেন্টেন্সগুলোকেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তৈরি করব। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য আমি তোমাদের পূর্বে বলেছি, সাবজেক্টের পরে তোমার যে ভার্বটি বসবে সেই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে পরে আমরা ভার্বের সাথে এসবিএস যুক্ত করব। আর সাবজেক্ট যদি অন্য কোনো পার্সন হয় তাহলে পরে ভার্বটি খালি থাকবে। এখানে সাবজেক্ট হলো দি সান ব্র্যাকেটে রাইস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। তাহলে পরে এটা একটা চিরন্তন সত্য বাক্য। এই জন্য এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। অ্যান্সার হলো দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। আরেকটা সেন্টেন্স তোমাদের এখানে অভ্যাসগত দেখাচ্ছি, হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব ভোরে ঘুম থেকে জাগে। হি এটা তার অভ্যাস, তাহলে পরে বাক্যটা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। অ্যান্সারটা কী দাঁড়াবে, হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব ভোরে ঘুম থেকে জাগে বা উঠে। তাই এই বাক্যটাও তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আওতায় পড়েছে। এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় আমরা ভার্বের সাথে এস যুক্ত করেছি। Dear students, I believe if you can understand my class, you will be able to answer the question of right form of verbs correctly. Thanks all.